ধনশ্রী ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রের জনৈক কাপুরুষের কাহিনী। পাঠ করছি আমি নাসির আহমেদ কাবুল। সকালবেলা করুণা নিজ হাতেই চা নিয়ে এলো। চায়ের আনুষঙ্গিকের বহর দেখে না হেসে পারলাম না। বললাম, তোমাদের এদেশি জল হাওয়া ভালো হতে পারে, কিন্তু আমার জীর্ণ করবার ক্ষমতাটা এখনো খাঁটি স্বদেশী আছে। এই দুদিনে তার বিশেষ পরিবর্তন হয়নি। উত্তরেই শুধু একটু হেসে প্লেটগুলো টেবিলের উপর সাজিয়ে করুণা চলে গেল। চলে যাবার উপক্রম করতে আবার ডেকে বললাম, তুমি কি আমার সঙ্গে লৌকিকতা শুরু করে দিলে নাকি? বিমলবাবু লৌকিকতা করলে না হয় বুঝতাম, কিন্তু কথার মাঝখানেই করুণা বললে, বিমলবাবুর হয়েই যদি করি দোষ আছে কি? তারপর হেসে ঘর থেকে বেরিয়ে গেল। চায়ের পেয়ালা সামনে ঠান্ডা হতে লাগলো। অনেকক্ষণ চুপ করে বসে রইলাম। না, করুণার ব্যবহারটা মোটেই ভালো লাগছে না। এ কথা নিজের মনের কাছেও স্বীকার করতে আর বাধা নেই। করুণা নাটকীয় একটা কিছু করে বসবে তা অবশ্য আশা করিনি। আশা কেন, সেটা রীতিমতো আশঙ্কার বিষয়ই ছিল। গোড়ায় তার সহজ স্বাভাবিকতায় তাই বুঝে আশ্বস্তই বোধ করেছি, কিন্তু মনের কোন গোপন কোণে আহত অহংকার তারপর ধীরে ধীরে সাড়া দিতে শুরু করেছে। মনে হয়েছে এতটা হবার বুঝি দরকার ছিল না। সূর্য অস্ত গেছে যাক, কিন্তু তার বিলম্বিত রং পশ্চিমের মেঘে একটু লেগে থাকলে ক্ষতি কি ছিল? নাটকীয় না হয়ে করুণা অতিমাত্রায় কঠিন ও সংযত হয়ে উঠলে বুঝি সবচেয়ে খুশি হতাম। ধরা দেবার ভয়ে তার সেই সযত্ন সাবধানতায় আমার আত্মাভিমান সবচেয়ে বোধ হয় তৃপ্ত হতো। কিন্তু করুণা নাটকীয় উচ্ছ্বাস বা কঠিন ও উদাসীন্য দুইয়ের কোনো দিকে দিয়েই গেল না। তাতে আমার কিছু আসে যায় না। অনায়াসেই এই কথাই ভাবতে পারতাম, এবং তাই ভাবাই ছিল উচিত। সত্যি, করুণার সঙ্গে দেখা হবার কোনো আশা বা আকাঙ্ক্ষা আমার তো ছিল না। তার সঙ্গে দেখা হবার কথাও নয়। বিশাল পৃথিবীর জনতায় এমন নিশ্চিহ্ন হয়ে আমরা হারিয়ে গেছিলাম যে কোনো দিন আবার পরস্পরকে খুঁজে পাওয়াই ছিল অভাবিত। কিন্তু সেই অভাবিত ব্যাপার যখন ঘটল, তখন দেখলাম করুণাকে অনায়াসে ভুলে গেছি। যখন মনে করেছি, তখনও সে আমায় ভুলতে পারে না। মনের গোপন গর্বটুকু ত্যাগ করতে পারেনি। এরকম একটা গর্ব থাকা খুব স্বাভাবিক বটেই। সেসব দিনের কথা একেবারে ভোলা তো যায় না। বিশেষ করে সেই একটি বিকেল, সারাদিন বাইরে অবিশ্রান্ত ভাবে বৃষ্টি পড়েছে। ইচ্ছে থাকলেও কোথাও আর বার হওয়া যায়নি। বিকেলে চাকর এসে খবর দিলে একটি মেয়ে দেখা করতে এসেছে। এই হোটেলে আমার সঙ্গে দেখা করতে একটি মেয়ে। প্রথমটা সত্যি একটু বিমূঢ় হয়ে গেছিলাম। চাকরের সঙ্গে করুণা যখন ঘরে এসে ঢুকলো, তখন আমার মুখের বিস্ময় নিশ্চয়ই অত্যন্ত স্পষ্ট। চাকর চলে যাবার পর করুণা কাছে এগিয়ে এসে বলল, খুব আশ্চর্য হয়েছ না? তা একটু হয়েছি, কিন্তু তুমি যে একেবারে ভিজে গেছো। আমি সত্যিই ব্যস্ত হয়ে উঠলাম। করুণা কাছের একটা চেয়ারে বসে বললে, বৃষ্টিতে বেরুলে ভিজতেই হয়, তোমায় ব্যস্ত হতে হবে না। তারপর হেসে উঠে বললে, ব্যস্ত হয়ে করবেই বা কি? তোমাদের এ নারী বিবর্জিত রাজ্যে মেয়েদের পোশাক পাবে কোথায়? শখের থিয়েটার পার্টিও নিশ্চয়ই তোমাদের নেই। একটু ভেবে বললাম,
ওপাশে 10 নম্বরে একজনেরা আছেন স্বামী স্ত্রী। করুণা আবার হাসল। তাদের কাছে শাড়ি ব্লাউজ চাইবে নাকি? কি বলে চাইবে? হাসি থামিয়ে হঠাৎ গম্ভীর হয়ে বললে, তার চেয়ে ভিজে কাপড়ই আমি বেশি আছি। আমার অসুখ করবে না, ভয় নেই। অগত্যা তার পাশে গিয়ে বসলাম। আমি কোনো প্রশ্ন করবার আগেই সে আবার বললে, ভাবছো এমন ভাবে এখানে আসার মানে কি, কেমন? এবারও কোনো উত্তর দিলাম না। করুণা খানিকক্ষণের জন্যে কেমন যেন অন্যমনস্ক হয়ে গেছে মনে হলো। তারপর সম্পূর্ণ রূপান্তর। এই দুর্বার আবেগ সে এতক্ষণ জোর করে ধরে রেখেছিল বুঝলাম। এবারের আমার বুকের উপর ঝাঁপিয়ে পড়ে সে ব্যাকুল স্বরে বললে, আমায় পাটনা নিয়ে যাচ্ছে। মামা কাল চিঠি দিয়েছেন। বুঝতে কিছু পারলাম না এমন নয়, তবু বেদনাময় সত্যটা যতক্ষণ সম্ভব অস্বীকার করে বললাম, তোমাদের কলেজের তো ছুটি হয়েছে। করুণা আরো ব্যাকুল স্বরে বলল, না না তা নয়, তুমি বুঝতে পারছো না, এখানে আমায় আর রাখবে না, এই যাওয়া আমার শেষ। তার ঠান্ডা একটা হাত নিজের হাতের মধ্যে ধরে স্তব্ধ হয়ে বসে রইলাম। হ্যাঁ, বেদনা সেদিন আমার হৃদয়েও ছিল, কিন্তু করুণার উদ্বেল আবেগের তুলনায় সে বুঝি কিছু নয়। আমার ভালোবাসার মধ্যে সে উদ্যমতা ছিল না যা ভাগ্যের বাধার বিরুদ্ধে উদ্ধত বিদ্রোহ করতে পারে। কিন্তু করুণা খানিক বাদে অশ্রু সজল মুখ তুলে দৃঢ়স্বরে বললে, আমি যাব না, কিছুতেই যাব না। কেন যাব? কি উত্তর এ কথার ভেব কি উত্তর এ কথার দেব ভেবে পেলাম না। মনের গভীরতায় হয়তো সেদিনই তার এই বিদ্রোহে আমার সায় ছিল না। তখনই আমি জানতাম যে এই বিদ্রোহ নিষ্ফল। কথাটা একটু ঘুরিয়ে দেবার চেষ্টায় বললাম, তুমি যা মনে করেছ তা তো নাও হতে পারে করুণা। তুমি হয়তো মিছিমিছি ভয় পাচ্ছ। করুণা আবার অস্থির হয়ে উঠল। না না, আমি জানি জোর করে তারা আমায় সেখানে বন্দি করে রাখতে চান। তাদের ধারণা এসব ছেলেমানুষি সারাবার তাই অব্যর্থ ওষুধ। করুণা একটু তিক্ত হাসি হাসল। তারপর আবার বললে, আমি কলেজ যাবার নাম করে বেরিয়ে এসেছি। এখানে এসে তোমায় অসুবিধায় ফেলবার ইচ্ছে ছিল না, কিন্তু না এসে যে উপায় নেই। পিসিমার বাড়িতেই তোমার যাওয়া তো প্রায় বন্ধ হয়েছে। সেখানে এইসব কথা তোমায় জানাতেও পারতাম না। একটু থেমেই করুণা আবার অস্থির হয়ে উঠল আবেগে। সত্যি কি আমায় নিয়ে যাবে জোর করে? কিছুই আমরা করতে পারবো না। সেদিন কি আশ্বাস, কি সান্ত্বনা দিয়ে করুণাকে তার পিসিমার বাড়ি রেখে এসেছিলাম, তার বিবরণের এখানে প্রয়োজন নেই। কিন্তু মনে যতই বড়ই ব্যথা পেয়ে থাকে না কেন, কিছুই তারপর করতে পারেনি, এটা ঠিক। করুণাকে তার মামারা জোর করে কিনা জানি না, তারপর পাটনায় নিয়ে গেছেন। যাবার আগে দেখা করবার সুযোগও মেলেনি আমাদের। নিমন্ত্রিত অবশ্য হইনি, কিন্তু একদিন কোথা থেকে করুণার বিয়ে হয়ে যাওয়ার সংবাদও কানে এলো। নির্লিপ্ত নির্বিকার মনে সে সংবাদ শুনেছি এমন কথা বলতে পারবো না, কিন্তু আজ বিশ্লেষণ করে দেখে বুঝতে পারি এ সংবাদ পাবার পর কয়েকটি দিন ও রাত যে আমার কাছে হতাশায় ধূসর হয়ে গেছে, তা প্রধানত করুণার দুঃখের কথা ভেবেই। ভালোবেসে না পাওয়ার ব্যর্থতা সেদিন নিজের দিক দিয়ে নয়, করুণার দিক দিয়ে উপলব্ধি করেছি, এবং সেই উপলব্ধির বেদনায় নিজের আত্মপ্রসাদ কিছু মেশানো ছিল কিনা তা বুঝবার শক্তি তখনও ছিল না।
করুণার স্মৃতি যখন ম্লান হয়ে এসেছে, তখনও মনের কোন গোপন কোণে এ বিশ্বাস বুঝেছিল যে আমি ভুললেও সে কোনোদিন ভুলতে পারে না। সে বিশ্বাসের রূঢ় আঘাত পাওয়ার পরেই মনের সে বিস্ময়কর প্রতিক্রিয়া শুরু হলো। তাতে নিজের কাছেই নিজে কেমন একটু লজ্জিত বোধ করলাম, কিন্তু তবু আত্মসংযম করতে পারলাম না। করুণা খানিক বাদেই যখন আমার ঘরে এলো, আমার আচরণে ও কথায় একটু সূক্ষ্ম পরিবর্তন চেষ্টা করলে হয়তো সেও লক্ষ্য করতে পারত। করুণা খাবার প্লেটটার দিকে চেয়ে বলল, এ কি, কিছুই যে খাওনি? পাঞ্জাবির বোতাম আটতে আটতে তার দিকে ফিরে তাকালাম। একটু হেসে বললাম, লৌকিকতার বদলে লৌকিকতাই করতে হয় যে। দুর্ভিক্ষ পীড়িতের মতো প্লেট সাফ করে ফেললে তুমি ভাবতে কি? তুমি এখনো সেই এক কথা ধরে বসে আছো? করুণার স্বর একটু যেন ক্ষুণ্ণ। এক কথা ধরে বসে থাকা আমার একটা দুর্বলতা, করুণা। এখনো এটা শোধরানো গেল না। আমার স্বর বেশ গাঢ়। করুণা অন্যদিকে ফিরে খাবার প্লেটটা সারিয়ে রাখছিল। তার মুখ দেখতে পেলাম না, কিন্তু যে উত্তর সে দিল তাতে সহজ কৌতুক ছাড়া আর কিছুই আভাস নেই। আর সব দুর্বলতা তাহলে শুধরে ফেলেছ? আমার দিকে ফিরে করুণা আবার বললে, এ কি, এরই মধ্যে বেরোচ্ছ নাকি? হ্যাঁ, গাড়িটার কত দূর কি হলো একবার দেখতে তো হয়। তুমি দেখলেই তো সেটা তাড়াতাড়ি মেরামত হয়ে যাবে না। উনি তো খোঁজ নিয়ে আসবেন বলেছেন। ওর ফিরতে আর দেরি নেই, তোমায় থাকতেই বলে গেছেন। সুতরাং ততক্ষণ তোমার সঙ্গে বসে গল্প করতে বলছো? এসে বললাম। সকৌতুক মুখভঙ্গি করে করুণা বলল, তা করতে পারো। আমার স্বর আপনা থেকে তখন বুঝে গাঢ় হয়ে এসেছে। অনায়াসে বলে ফেললে যে, করুণা, এমন কি একটা কঠিন কথা যে অনায়াসে বলা যায় না? করুণার মুখে একধারে হাসি ও বিস্ময়। এমন কিছু কঠিন নয় করুণা, সত্যি বলছো? আমার সঙ্গে একা বসে গল্প করতে তোমার ভয় করে না? আমার যে নিজেকে এখনো ভয় করে। তোমার মাথাটি বেশ খারাপ হয়েছে দেখছি, বলেই হেসে আমায় বেশ একটু অপ্রস্তুত করে কিন্তু করুণা অনেকক্ষণ এবার করুণা বেরিয়ে গেল। তারপর আর আসে না। দরজার ঘরের কাছে ভেতর থেকে ফিরে পায়চারি আবার করে বললে, বেড়াতে বেড়াতে তুমি কিন্তু যেও মনের না, মধ্যে কি যেন আমি একটা এখনই জ্বালা আসছি। অনুভব করি। সেটা আমার নিজের না করুণার বিরুদ্ধে বোঝা শক্ত। হয়তো সেটা নিয়তির বিরুদ্ধে। কি দরকার ছিল এমন করে আবার তার সঙ্গে দেখা হওয়ার? দেখা হওয়াটা দৈবের আয়োজিত পরিহার ছাড়া আর কি? কদিন ছুটি পেয়ে মোটরে একটু ঘুরতে বেরিয়েছিলাম কাল রাত্রে। এই শহরের মাঝখানে এসে যখন তার কল হঠাৎ বিগড়ে গেছিল, তখন জঙ্গলের পথে না হয় একটা ভদ্রগোছের শহরের মধ্যে দুর্ঘটনা ঘটেছে বলেই ভাগ্যকে ধন্যবাদই দিয়েছিলাম। ভবিষ্যৎটা তখন জানতে পারলে বোধহয় জঙ্গলের পথটাই শ্রেয় মনে করতাম। একই রাত্রিকাল, তাই অচেনা শহর। ডাকবাংলো ও স্টেশনের ওয়েটিং রুম থেকে দরিদ্রতম হোটেল পর্যন্ত টাঙ্গা করে ঘুরে আশ্রয় না পেয়ে শেষে যে কারখানাতে মোটর মেরামত করতে দিয়েছিলাম, সেখানেই ফিরে গিয়েছিলাম হতাশ হয়ে। সেখানেই বিমল বাবুর সঙ্গে পরিচয়। কাছাকাছি একটা কয়লার খনিতে তিনি কাজ করেন। সেখানকার কি প্রয়োজনে এ কারখানায় এসেছিলেন। প্রবাসে বিপন্ন বাঙালির সাহায্যে তিনি নিজে থেকেই অগ্রসর হয়ে তার বাড়িতে রাত্রি কাটাবার প্রস্তাব করেছিলেন। সামান্য একটু আপত্তি হয়তো করেছিলাম, কিন্তু তিনি তা শোনেননি। শহরের নির্জন এক প্রান্তে বিমল বাবুর বাড়ি।
সেখানে পৌঁছে দেখা গেছিল সমস্ত বাড়ি নিস্তব্ধ। দরজায় কড়া নাড়তে নাড়তে বিমলবাবু বলেছিলেন, আজ আমার আসবার কথা ছিল না কি না? চাকর বেটারা নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছে। খানিকক্ষণ পরে একটা মহিলা লণ্ঠন হাতে এসে বাইরের দরজা খুলেই নিদ্রা জড়িত স্বরে বলেছিল, বড্ড ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু তুমি যে বলে গেছিলে আসবে না। বিমলবাবু হেসে বলেছিলেন, বরাতে একটা পরোপকারের পুণ্য ছিল, তাই বোধহয় আশায় অসুবিধা হয়ে গেল। আমি না এলে এই ভদ্রলোক একটু বিপদেই পড়তেন বোধহয় অচেনা শহরে। করুণা এইবার আমায় দেখতে পেয়েছিল। মাথায় ঘোমটা দিয়ে সরে যেতে গিয়ে হঠাৎ সে থমকে দাঁড়িয়ে পড়েছে। বিমলবাবু তখনও বলে চলেছেন, তুমি চাকরগুলোকে ডেকে দাও, বাইরের ঘরটা খুলে একটা বিছানা ঠিক করে দিক, ভদ্রলোকের একটু কষ্ট হবে। হঠাৎ তাকে করুণার কথায় সবিস্মরে থেমে যেতে হয়েছে। করুণা হেসে বলেছে, বিদেশ বিভুঁইয়ে একটু কষ্ট হলোই বা ভদ্রলোকের। বিমলবাবু অবাক হয়ে আমাদের দুজনের মুখের দিকে চেয়েছেন। তার মানে, এ কি তুমি চেনো নাকি? তা একটু চিনি বই কি। করুণা হেসে উঠেছে। কি আশ্চর্য! আশ্চর্যটা কিসের? তোমার অচেনা বলে আমার চেনা হতে নেই? তোমার সঙ্গে তো মাত্র 3 বছর বিয়ে হয়েছে। তার আগে 20 বছর আমি সলিটারি সেলে ছিলাম মনে করো। বিমলবাবু হেসে ফেলে বলেছেন, কিন্তু ভদ্রলোককে বাইরে ঠান্ডায় দাঁড় করিয়ে রেখে আমাদের দাম্পত্য জীবনের নমুনাটা নাই দেখালে। করুণা গম্ভীর হবার ভান করে বলেছে, ও, আমি শুধু ঝগড়া করি এই তুমি বোঝাতে চাও? এবারে একটা কিছু বলা উচিত বলে হাসবার চেষ্টা করে কথা বলছি। ব্যবসায়ী পেশা বিমলবাবু, নমুনা দেখে আমি ফুলি না। এতদিন বাদে করুণার প্রথম আলাপের ধরনে তখনই মনে কোথায় আমার একটা খটকা লেগেছে। অনেকক্ষণ অপেক্ষা করে যখন নিজেই বেরিয়ে পড়ব কিনা ভাবছি, তখন করুণা এলো। সাজ পোশাকের পরিবর্তন দেখে যা বলতে চাচ্ছিলাম নিজে থেকে তার উত্তর দিয়ে সে বলল, একটু বাইরে যেতে হবে, আসবে আমার সঙ্গে? চাদরটা আলনা থেকে তুলে নিয়ে বললাম, শুধু আদেশের অপেক্ষা। কিন্তু কোথায় যাচ্ছ? বাজার করতে, বলে করুণা হাসলে। বাজার করতে? অবাক হয়ে জিজ্ঞেস করলাম। আমি তো প্রায়ই যাই। সে হেসে বললে, এখানে চেঞ্জার ছাড়া বাসিন্দাদের মেয়েরা বড় একটা নিজেরা বাজারে যান না বটে, কিন্তু আমি ওসব মানি না। উনি না থাকলে আমি নিজেই চাকর নিয়ে বেরিয়ে পড়ি। কিন্তু বিমলবাবু তো আজ আছেন। ও তোমায় বুঝি বলা হয়নি? উনি খবর পাঠিয়েছেন আজ আর আসতে পারবেন না, হঠাৎ বিশেষ জরুরি কাজে আটকে পড়েছেন। করুণা বেশ সহজভাবে কথাটা বলে গেল, কিন্তু আমি রাস্তার মাঝেই থমকে দাঁড়িয়ে পড়লাম। তাহলে? তাহলে আর ভাবনা কিসের? উনি না থাকলে কি তোমার যত্ন হবে না? করুণার চোখে মুখে কৌতুকের দুষ্টু হাসি। গম্ভীর হয়ে বললাম, তা নয় করুণা, আমি ভাবছি। তুমি রাস্তায় দাঁড়িয়ে ভাবতে শুরু করলে আমায় একাই এগিয়ে যেতে হবে। অগত্য নীরবে তার সঙ্গে এগিয়ে যেতে হলো। এদিকের পথটা বেশ নির্জন। দূরে দূরে দু একটা বাড়ি, তারও অনেকগুলো খালি পড়ে আছে। রাস্তায় লোক নেই বললেই হয়। খানিক দূর নীরবে চলার পর প্রশ্ন না করে পারলাম না, বিমলবাবু আজ রাত্রে ফিরবেন তো? বোধ হয় না, এখন 2-4 দিন হয়তো সেখানে থাকতে হবে। আবার নীরবে অনেকটা পথ পার হয়ে গেলাম। করুণা কয়েকবার আমার দিকে ফিরে তাকাবার পর হেসে বললে,
কি ভাবছো অত গম্ভীরভাবে? ভাবছি আজই আমায় চলে যেতে হবে। তোমার গাড়ি তো আজকের মধ্যে মেরামত হয়ে উঠবে না। গাড়ি এরা পরে পাঠিয়ে দেবে, আমি ট্রেনেই যাব। এত ব্যস্ত কেন? তোমার এখানে ভয় কিসের? রাস্তার মাঝে আবার দাঁড়িয়ে পড়লাম। বলেছি তো, ভয় আমার নিজেকে আমি বিশ্বাস করি না। করুণা এবার বেশ জোরেই হেসে উঠল। নাই বা করলে তাতে কারুর তো কোনো ক্ষতি নেই। না, এ বুঝি আর সওয়া যায় না। হঠাৎ সমস্ত সংযম হারিয়ে তার হাতটা ধরে বললাম, ক্ষতি যদি তোমারই হয়। করুণা হাত ছাড়িয়ে নিল না, কিন্তু পরিহাসের হাসিতে আমার সমস্ত আবেগকে নিষ্ঠুরভাবে হালকা করে দিয়ে বললে, কেমন করে হবে? আমি তো নিজেকে বিশ্বাস করি। করুণার হাত ছেড়ে দিয়ে বললাম, সে বিশ্বাস এখনো কি ভেঙে চুরে হয়ে যেতে পারে না করুণা? সমস্ত নোঙর ছেড়ে তোমায় ভাসিয়ে নিয়ে যাবার ঢেউ কি আসতে পারে না? করুণার চোখে সেই দুর্বোধ সকৌতুক হাসি। কি জানি, পরীক্ষা অবশ্য হয়নি। তারপর কি বলতাম ঠিক জানি না, কিন্তু রাস্তা এবার জনবহুল হয়ে এসেছে, বাধ্য হয়ে চুপ করে গেলাম। সকালবেলা বাইরে বার হবার পোশাকে করুণার এক রূপ দেখেছিলাম। দুপুরবেলা সোপচার আহারের আয়োজনের সামনে বসে তার আর এক রূপ দেখলাম। একটা সাদা সেমেজের উপর লাল চওড়া কস্তাপাড় শাড়ি পরে আধ ঘোমটার পাশ দিয়ে ভিজে এলো চুল পিঠে এলিয়ে সে কাছে এসে বসল। এমন আশ্চর্য তাকে কোনোদিন লাগেনি। পাখাটা নাড়তে নাড়তে হেসে সে বললে, কি দেখছো? কখনো দেখোনি নাকি? মনে হচ্ছে সত্যি কখনো দেখিনি। তা হতে পারে বলে সে অদ্ভুতভাবে হাসল। তারপর জিজ্ঞাসা করলে, আচ্ছা, আমার বাজার করা দেখে কি ভাবছিলে বলো তো? এই কথাই ভাবছিলাম যে তুমি আমার কাছে একটা নতুন আবিষ্কার, তাই নাকি? কিন্তু দোহাই, বেচারা কলম্বাসের দাবিটুকু উড়িয়ে দিও না। কলম্বাসের আগেকার দাবি যদি থাকে। দাবি থাকলেও দলিল তো নেই। নিজের রসিকতায় করুণা নিজেই হেসে মাত করে দিলে। নিঃশব্দে অনেকক্ষণ খেয়ে যাবার পর বললাম, দলিলের দাম সকলের কাছে নেই। ও তুচ্ছ জিনিস, অনায়াসে পুড়িয়ে ফেলা যায়। এবার করুণা হাসল না, আমার মুখের দিকে খানিক অদ্ভুতভাবে তাকিয়ে থেকে, তোমার মিষ্টি দেওয়া হয়নি বলে হঠাৎ উঠে গেল। তারপর মিষ্টি করুণা নিয়ে এলো না, নিয়ে এলো ঠাকুর। কিন্তু খানিক বাদে ঘরে সে নিজেই পান নিয়ে এলো এবং হঠাৎ বলে বসল, তুমি আজ সন্ধ্যার গাড়িতেই তাহলে যাচ্ছ? সবিস্ময়ে তার মুখের দিকে তাকালাম। আমারই মনের ভুল, না হয় তার মুখে একটা অস্ফুট অস্থিরতার ছায়া। বললাম, বেশ তাই যাব। বেশ তাই যাব মানে? আমি যেন তোমায় জোর করে পাঠিয়ে দিচ্ছি? আমি তো তোমায় থাকতেই বলেছি, তুমি নিজেই তো যাবার জন্য অস্থির হয়ে উঠলে তখন। গলার ঝাঁজটা এবার লুকোবার নয়। হেসে বললাম, আমি কি তোমায় দোষ দিচ্ছি? আমার সত্যিই না গেলে নয়। একটু যেন লজ্জিত হয়ে করুণা হাসবার চেষ্টা করে বললে, তা জানি, এমন জায়গায় তোমার মন টেকে। কিন্তু শোনো, সন্ধ্যার ওই একটি ছাড়া গাড়ি তো নেই, তা জানো? ঠিক 6:30টায়, মনে থাকে জানো? গাড়ির সময় আমার মনে রাখবার প্রয়োজন ছিল না। বিকেল না হতেই জিনিসপত্র বাঁধিয়ে আমায় মোটরের কারখানায় খবর দিতে পাঠিয়ে স্টেশনে যাবার গাড়ি ডাকিয়ে করুণা নিজেই সব বন্দোবস্ত করে ফেললে এবং
স্টেশনে যাওয়ার 15 মিনিটের পথ যেতে পাছে কোনো গোলমাল হয় বলে 1 ঘন্টা আগে আমায় গাড়িতে তুলে দিয়ে নিশ্চিত হলো। এতক্ষণ আমার সঙ্গে বিশেষ কিছু বলবার অবসর তার মেলেনি। বাড়ি থেকে টাঙ্গায় উঠবার সময় সে কাছে এসে দাঁড়িয়ে বললে, তুমি আমায় কি ভাবছো কে জানে, যেন তোমায় বিদায় করতে পারলেই বাঁচি মনে হচ্ছে না। সেটুকু ভেবেই যা কিছু সান্ত্বনা। করুণা হেসে উঠল। সান্ত্বনাটা এত সস্তা হলে আর সত্যিকার কিছু মেলে? টাঙ্গাওয়ালার গাড়ি চালানোর শব্দে তার হাসির রেশ মিলিয়ে গেল। এই গল্পের শেষ এখানেই হলে ভালো হতো, কিন্তু তা হলো কই। স্টেশনে যখন পৌঁছলাম তখনও ট্রেনের অনেক দেরি। ওয়েটিং রুমে জিনিসপত্র রেখে এদিক ওদিক অকারণে ঘুরে বেরিয়েও সময় কাটাতে না পেরে তখন বইয়ের স্টলে এসে দাঁড়িয়ে কিনা কে জানি ভাবছি, হঠাৎ পাশে চোখ পড়ায় চমকে উঠলাম। এ কি করুণা, তুমি এখানে? ম্লান একটু হেসে বললে, এই এলাম। স্টেশনের শেডের আবছা আলোর দরুন না সত্যি করুণাকে কেমন দুর্বল দেখাচ্ছে। স্টল থেকে একটু সরে গিয়ে জিজ্ঞাসা করলাম, আমি ঠিক বুঝতে পারছি না করুণা, হঠাৎ স্টেশনে আসার মানে। করুণা আবার হাসল, তারপর হঠাৎ গম্ভীর হয়ে বললে, দলিল পুড়িয়ে দিয়ে এলাম। খানিকক্ষণ সত্যি কিছু বুঝতে না পেরে তার দিকে বিমূঢ়ভাবে তাকিয়ে রইলাম। তারপরে বেকুলভাবে বললাম, কি বলছো করুণা? খুব অসম্ভব কি কিছু বলছি? সব নোঙর ভাসিয়ে দিয়ে যাবার মতো ঢেউ কি আসে না কখনো? করুণার স্বর ক্রমশ যেন গাঢ় হয়ে উঠল। আমার বুকের একেবারে কাছে এগিয়ে এসে চোখের দিকে চোখ তুলে সে বললে, তুমি আমায় নিয়ে যেতে পারো না? যাবে না নিয়ে? বলো। অত্যন্ত বিহ্বল হয়ে পড়লাম। আমি তোমায় নিয়ে কোথায় যাবে ভাবছ? যেখানে খুশি। কোন কথা এবার আর মুখ দিয়ে বেরোল না। মনের ভেতর শুধু একটি অস্থির আলোড়ন অনুভব করছি। তোমার অনেক অসুবিধা, অনেক লাঞ্ছনা সইতে হবে জানি, কিন্তু আমিও তো তারই জন্যে প্রস্তুত হয়ে সমস্ত লজ্জা নিন্দা মাথায় নিয়ে এসেছি। করুণা কাতরভাবে মুখের দিকে চেয়ে আছে। কি বলবো, কি এখন বলতে পারি? নির্বোধের মতো আমি তার রুদ্ধ বন্যার বাঁধ খুলে দিয়েছি। এখন তাকে কেমন করে ফিরিয়ে দেব? কিন্তু সব কথা তুমি বোধহয় ভালো করে ভেবে দেখোনি করুণা। যে ঝড় এবার উঠবে তাকে তুমি পারবে সইতে? তার সঙ্গে জুঝতে জুঝতে ক্লান্ত হয়ে হয়তো আমরা পরস্পরকে একদিন ঘৃণা করতে শুরু করব। করুণা তখনও আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে, কিন্তু ধীরে ধীরে, অত্যন্ত ধীরে ধীরে তার সমস্ত মুখ যেন বিদ্রূপের হাসিতে ভরে উঠল। তোমার মূল্যবান উপদেশের জন্য ধন্যবাদ। আর একটু হলেই নোঙর উপড়ে গেছিল আর কি। করুণা এবার সশব্দেই হেসে উঠল। অবাক হয়ে তার দিকে তাকালাম। সমস্তই কি তবে আমাকে বিদ্রূপ করবার জন্য অভিনয়? করুণা সহজভাবে বললে, যাও, তোমার ট্রেন আসবার সময় হয়েছে। আমারও ট্রেনের বোধহয় দেরি নেই। তোমার ট্রেন? পিসিমারা কলকাতা থেকে আসছেন। তারা বাড়ি চেনেন না, উনিও নেই, তাই নিজেই এলাম নিয়ে যেতে। শুনে খুব হতাশ হলে বুঝি? কোনো কথা আর না বলে ওধারের প্ল্যাটফর্মে যাবার জন্যে ওভার ব্রিজের দিকে অগ্রসর হলাম। করুণাকে শেষ যখন দেখতে পেলাম তখন স্টলের বইগুলোর দিকে এসে ঝুঁকে পড়েছে।
সত্যি পিসিমাদের নিয়ে যাবার জন্য সে কি স্টেশনে এসেছিল? জীবনে কোনো দিন সে কথা জানা যাবে না।